এই যে দেখো, স্ক্রিন দেখা যায়। সে দেখা যায়। ফ্রন্ট আরেকটু বড় করব। জি স্যার। এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এই লেখো হু লেখো, একবার সিঙ্গুলার আর একবার লেখো প্লুরাল। মানে মূলত নয়টাই, কিন্তু তোমাকে জানতে হবে 10টা। তোমার মাথায় মানে থাকতে হবে যে ডাব্লিউএস ওয়ার্ড হলো 10টা। WH ওয়ার্ডস। তারপর ধরো তোমার যে হোয়াট, ওয়াই, ওয়েন, হাউ, ওয়ার, হুইচ, হুজ, হুম। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখছো 10টা হয়েছে। জি স্যার। এখন দেখো, তুমি তুমি কি সবগুলা লেখছো? তো সবগুলো লিখছি, খালি এই যে দুইবার লিখছি না আর কি। তো আগে যখন 7টা না 8টা হয়েছিল তখন কোনগুলা বাকি ছিল? তাহলে হয় আর হয়। ও, এখন এইখানে হু দুইবার লেখা হয় কারণ আমি যদি দুইটা কোয়েশ্চেন করি, হু আর ইউ, হু ইজ হি, তো এখানে ওই যে হু এর তো দুই রকম অর্থ হচ্ছে, তাই না? জি স্যার। যে তুমি, বা ধরো এখানে যে ইউ না দিয়ে আর দিলাম, যে হু আর দে, তো হু মানে কে, হু মানে কারা। এই জন্য আর কি দুইটা তুমি জানবা যে ডাব্লিউএস ওয়ার্ডে হু তুমি দুইবারে ইউজ করবা, যে সিঙ্গুলার একবার, প্লুরাল একবার। যে হু মানে কে, আবার হু মানে কারা। এইভাবে অর্থটা মুখস্থ রাখবা, যে জি কে স্যার। আর এখানে হলো কারা। এখন এই ডাব্লিউএস ওয়ার্ড গুলার আবার দুই রকমের মিনিং জানতে হয়। একটা হলো তোমার প্রশ্নবোধক মিনিং, আর একটা হলো তোমার অ্যাফার্মেটিভ মিনিং। ধরো তুমি একজনকে, মানে এটা নিয়ে বেশি কথা বলবো না, জাস্ট 2 মিনিট আমি একটা নিয়ে কথা বলি। ধরো এই যে হোয়ার আছে, হোয়ার, তা আমরা নর্মালি শুধু এটার প্রশ্নবোধক অর্থটাই জানি, হোয়ার মানে কোথায়, তাই না? এখন জি তুমি স্যার। একজন, মানে একজনকে একটা সিম্পল বাক্য বললা যে আপনি যেখানে, আমিও সেখানে। তাহলে এই যে যেখানে, এইটার মিনিংও কিন্তু ভয়ার হবে। তো এইভাবে তোমার প্রত্যেকটা ডাব্লিউএস ওয়ার্ডের দুই রকমের অর্থ মাথায় রাখতে হবে। তো ধরো যে ঢাকাতে যতগুলা কোচিং সেন্টার আছে, এইভাবে পড়ায় হু মানে কে, হু মানে যে, হু মানে কারা, হু মানে যারা। মানে তোমার প্রশ্নবোধক অর্থটা হলো কারা, প্রশ্নবোধক অর্থ হলো কে, তো এটার এফার্মেটিভ অর্থটা হবে যে। আবার ধরো তোমার এই যে যখন প্লুরাল হবে তখন এটা অর্থটা হয়ে যাবে যারা। আবার এটাতে একটু ব্যতিক্রম আছে, মানে শুধুমাত্র এইটা ছাড়া বাকি সবগুলার অ্যাফার্মেটিভ অর্থটাই ঠিক আছে। এই যে হু যখন তোমার প্লুরাল হবে, এটার অ্যাফার্মেটিভ অর্থটা ছাড়া বাকি সবগুলার অ্যাফার্মেটিভ অর্থ তোমার মানে ঠিক আছে। যেমন এই হোয়াটের অ্যাফার্মেটিভ অর্থ হবে যা। হোয়াট মানে কি, হোয়াট মানে যা। হোয়াই মানে কেন, হোয়াই মানে যে কারণে। হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন। ধরো আমি তোমাকে বললাম যে তুমি কখন পড়তে পারবা, তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি তুমি কখন ফ্রি আছো, যে ওয়েন আর ইউ ফ্রি। এটা তুমি, মানে তোমাকে আমি প্রশ্ন করলাম। এখন ধরো তুমি বললা যে আপনি যখন পড়াবেন, আপনি যখন পড়াবেন তখনই আমি ফ্রি আছি। তখন তোমাকে বলতে হবে কি যে ওয়েন ইউ উইল টিচ। তখন তোমার সেন্টেন্সটা এরকম হবে, সিম্পল হবে, সেখানে তোমার ডাব্লিউএস ওয়ার্ড হবে, কিন্তু মিনিংটা হবে অ্যাফার্মেটিভ। যেমন আপনি কেমন আছেন, আপনি যেমন আছেন। হাউ মানে কেমন, হাউ মানে যেমন। হুইচ মানে কোনটি, হুইচ মানে যেটি। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে যেখানে। হুজ মানে কার, হুজ মানে যার। এইভাবে আর কি মিনিং গুলা। তারপর যে হুম মানে কাকে, হুম মানে যাকে।
কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সও তোমার এই ডাব্লিউএস ওয়ার্ড গুলা হয়। যেমন তুমি একটা সেন্টেন্স লিখলা, আই লিভ ইন আ সিটি ওয়্যার শাহিন স্যার লিভস। তুমি যদি মাথার মধ্যে ঢুকায় রাখো যে এই ডাব্লিউএস ওয়ার্ড গুলা দিয়ে শুধু প্রশ্ন করা যায়, তখন তুমি মানে বলবা যে এই সেন্টেন্সটা কিভাবে হইলো। আর তোমার মাথার মধ্যে যদি থাকে যে এই ডাব্লিউএস ওয়ার্ড গুলার প্রশ্নবোধক অর্থ আছে, আবার তোমার অ্যাফার্মেটিভ অর্থ আছে, যে সিম্পল সেন্টেন্সও ব্যবহৃত হয়, এটা তো তোমার প্রশ্নবোধক সেন্টেন্স না, প্রশ্নবোধক। মিউট করা। নো স্যার। হ্যাঁ, তো এইখানেও এই ডাব্লিউএস ওয়ার্ড এর অর্থটা তোমার হবে, কিন্তু এখানে প্রশ্নবোধক অর্থ হবে না। মিনিংটা হবে যে আমি একটা শহরে বসবাস করি যেখানে শাহিন স্যার থাকে, তো যেখানে থাকে, ওয়ার শাহিন স্যার লিভস। বুঝতে পারছো? এবার তোমার সবগুলাই আছে, মানে সবগুলাই তোমার অ্যাফার্মেটিভ অর্থ আছে। তো অ্যাফার্মেটিভ অর্থটাও জানতে হবে, কারণ এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো তোমার সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়, আর এদের মেইন কাজ হলো প্রশ্ন করা। ধরো একটা স্টুডেন্টের মেইন কাজ হলো পড়াশোনা করা, এই ডাব্লিউএস ওয়ার্ড এর মেইন কাজ হলো তোমার প্রশ্ন করা। কিন্তু এরা আবার তোমার সিম্পল সেন্টেন্সও ব্যবহৃত হয়, এটা আর কি মাথায় রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, তুমি এই বইটা বের করো, ওই যে এসেনশিয়াল ইংলিশ গ্রামার বইটার মধ্যে দেখো প্রিপোজিশন কত নাম্বার ইউনিটে আছে। পড়ছিলা বাসায়? স্যার 106, কত নাম্বার? 100? 106 আর 107। 106, 107, 108, তিনটাই ঠিক আছে। এখানে সিরিয়ালে সবগুলোই তো প্রিপোজিশন, ওই লিসেন টু, লুক এট, অ্যাফ্রেড অফ, গুড এট, মানে 112, 13, 111, এই সবগুলাই তোমার পড়তে হবে। এবং তোমার ওই যে ওই 104 থেকে, ফ্রম থেকে, টু, আনটিল, সিন্স, ফর, বিফোর, আফটার, ডিউরিং, হোয়াইল। একটা জিনিস মনে রাখবা যে হোয়াইল যদি কোনো সেন্টেন্সে হয়, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়। বুঝছো? জি স্যার। না বুঝ মাথা নাড়াইও না। মানে আমি আমি যতটুকু জানি ততটুকু তো তো তোমারে বলতে পারবো। এখন তুমি যদি খালি হ হ করো তাহলে তো হবে না, তোমার সেটা বুঝে নিতে হবে। ধরো তুমি একটা সেন্টেন্সে হোয়াইল ইউজ করলা, হ্যাঁ, তো তখন ওই হোয়াইলের পরে যদি তোমার ভার্ব চলে আসে, বা তুমি একটা বাংলা সেন্টেন্স লেখো যে আমি খাবারের সময় মামার সাথে কথা বলছিলাম, লেখো এটা, যে আমি খাবারের সময় মামার সাথে কথা বলছিলাম। কি হবে? ইংলিশটা কি হবে? স্যার, আই আই এম টকিং টু মাই আই এম টকিং নাকি আই ওয়াজ টকিং? আই আই ওয়াজ টকিং টু মাই আঙ্কেল হোয়েন কি আঙ্কেল এটা? হোয়াইল দ্য ম্যাটারনাল আঙ্কেল, হ্যাঁ, ম্যাটারনাল আঙ্কেল। তারপরে? হোয়াইল আই হোয়াইল আই ওয়াজ ইটিং। না, হোয়াইলের পরে তোমার সাবজেক্ট হবে না। বুঝতে পারছো? হোয়াইলের পরে আর তোমার হোয়াইল সাবজেক্ট হবে না। হোয়াইলের পরে সরাসরি ভার্ব চলে আসবে, ভার্বের সাথে আইএনজি দিবা, তাইলে তোমার সিনেমা শেষ। সাবজেক্ট তুমি প্রথমেই দিচ্ছ, এতবার সাবজেক্ট দেওয়া তো দরকার নাই। সাবজেক্ট যত কম ব্যবহার করবা তোমার সেন্টেন্স তত সুন্দর হবে। সাবজেক্ট একদম সেন্টেন্সের শুরুতে বসাইয়া তুমি তোমার সেন্টেন্সকে ওই নেত্রকোনা থেকে কক্সবাজার নিয়ে যেতে পারবা। হোয়াইলের পরে তুমি আবার ওই সাবজেক্ট দিতে যাও না। এই ইন, এট, অন, এদের যে এত ব্যবহার, ধরো তোমার জানার পরেও, ধরো তুমি সব পড়ে গেছো, তারপর ধরো যে 19-20 একটু হবেই। তাহলে তোমার সেন্টেন্সটা কি হবে বুঝতে পারছো? যে আই ওয়াজ টকিং টু মাই ম্যাটারনাল আঙ্কেল ওয়াইল ইটিং।
স্যার। লিখতে পারছো ঠিক মতো? বুঝতে পারছি। যে ওয়াইল ইটিং, মানে ওয়াইল এর পরে আর কিছু হবে না, সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবা। মানে আমি সেনেসা লিখে দেই যে আই ওয়াজ টকিং টু মাই ম্যাটারনাল আঙ্কেল ওয়াইল ইটিং, যে খাওয়ার সময় আমি আমার মামার সাথে কথা বলছিলাম। দেখা যায় স্ক্রিন, জি স্যার, দেখা যায়। যে আই ওয়াজ টকিং টু মাই ম্যাটারনাল আঙ্কেল ওয়াইল ইটিং। এখন তুমি এই ওয়াইল ইটিংটাকে সেন্টেন্সের প্রথমে ইউজ করতে পারো, যে ওয়াইল ইটিং কমা দিয়ে আই ওয়াজ টকিং টু মাই ম্যাটারনাল আঙ্কেল। বুঝতে পারছো? স্যার, আচ্ছা, এখন আসো আমাদের এই যে ইয়েতে। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে। তো এই যে এই 106 নম্বরে যেটা আছে যে ইন এট অন, স্যার। এটা তো তুমি মোটামুটি পড়ছো, অনেকগুলাই পারবা। আমি জাস্ট তোমাকে একটু টাচ দিয়ে দিচ্ছি। কালকে ধরো এটার উপরে তোমার এক্সাম হবে। এখানে এই যে এট এর ব্যবহার, ইন এর ব্যবহার, অন এর ব্যবহার সবগুলা তোমার প্লেস ওয়ান লেখা আছে, দেখো যে প্লেসেস ওয়ান। এই দেখো যে জি ইন স্যার। এ রুম, ইন আ শপ, ইন আ কার, ইন দ্য ওয়াটার, আবার ইন আ গার্ডেন, ইন আ টাউন, ইন দ্য সিটি সেন্টার, ইন ব্রাজিল। এখন ধরো এই ইন এবং এর দুইটা একসাথে থাকলো, তো মাথায় রাখবা যখন তোমার ছোট জায়গা হবে তখন হবে এট, আর বড় জায়গার ক্ষেত্রে হবে ইন। বুঝতে পারছো? তুমি এই এসেনশিয়াল ইংলিশ গ্রামার স্যার। বইটার ওই রুলস পড়ার থেকে এক্সাম্পল গুলা বেশি পড়বা, তখন তোমার এই জিনিসগুলা সহজ লাগবে। এই যে দেখো এখানে এক্সাম্পল গুলো আছে না, এই জি যে স্যার। ওয়ার ইজ ডেভিড ইন দ্য কিচেন, ইন দ্য গার্ডেন, ইন লন্ডন। তারপর এই যে হোয়াটস ইন দ্যাট বক্স। তাই এই যে এখানে তোমার যে প্রিপোজিশন গুলো হচ্ছে, তুমি যত এক্সাম্পল করবা, এক্সাম্পল যত দেখবা, তত তোমার এগুলা সহজ লাগবে। তারপরে যেমন দেখো এখানে যে এট দ্য বাস স্টপ, এট দ্য ডোর, এট দ্য ট্রাফিক লাইট, এট হার ডেস্ক। মানে এক্সাম্পল গুলা বারবার পড়লে তোমার কাছে এগুলা সহজ লাগবে, কারণ এগুলা রুলস এর কোনো শেষ নাই। যেমন আমরা তো অন দিয়ে একটা সহজ রুলস জানি, যে কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে কি হয়, অন হয়, তাই না? জি স্যার। যে টেবিলের উপরে আছে, চেয়ারের উপরে আছে, এখানে আছে, ওইখানে আছে। যেমন এইখানে দেখো তোমার বলতেছে যে on a shelf, on a plate, on a balcony, on the floor, আবার যে on a wall, on a door, on the ceiling, etc. তো এটা পড়ার পরে তুমি এক্সাম্পল গুলা বারবার পড়বা, যে দেয়ার আর সাম বুকস অন দ্য সেলফ, যে সেলফের উপরে কিছু বই আছে, and some pictures on the wall, there are a lot of apples on those trees। তো যে গাছের মধ্যে আছে, গাছে আছে, সেই ক্ষেত্রেও এখানে তোমার অন হচ্ছে। আবার বলতেছে কি যে যে ঘাসের উপরে বসো না, যে ডোন্ট সিট অন দ্য গ্রাস, ইটস ওয়েট। এই ওয়েট মানে কি, ভেজা। স্যার, ভেজা। হ্যাঁ। তারপরে এই যে এটা একটা সুন্দর সেন্টেন্স, যে দেয়ার ইজ আ স্ট্যাম্প অন দ্য এনভেলপ, মানে খামের উপর, এনভেলপ মানে খাম, এনভেলপের উপর একটা কি স্ট্যাম্প আছে। তোমাদের এই অনুযায়ী এই বইটা একদম পারফেক্ট, কিন্তু এই যে প্রিপোজিশনে যে এত রুলস, তারপর যখন তুমি এই যে এক্সারসাইজে আসবা, এই যে ইন দ্য কিচেন, in the box, on the box, on the wall, এগুলা তোমার পারতে হবে। এই যে অন দা ব্যালকনি, আমরা একটু আগে পড়ছি না, ব্যালকনিতে অন দা স্যার। ব্যালকনি নাকি ইন দা ব্যালকনি? স্যার, অন। অন, এই যে
অন দ্য ব্যালকনি, অন দ্য ব্যালকনি। সো ওই কিসের আগে কি হয় সেটা দেখে ওইটার নিচে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু বারবার পড়লে পরবর্তীতে যে আমার যে এক্সারসাইজ গুলো আসবে সেই এক্সারসাইজ গুলো আমার কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি, এখানেও দেখো তোমার তোমার আজকে বাড়ির কাজ থাকবে এই 106-7-এর যতগুলা এক্সারসাইজ আছে সবগুলা করে আমাকে ছবি তুলে পাঠাইবা। এটা হবে তোমার বাড়ির কাজ। আর আমি তোমাকে কালকে ধরো যে এই ইন এট অন এর উপর একটা পরীক্ষা নিব। সিম্পল পরীক্ষা হবে, সিম্পল, 10-এ 10 পাওয়া যাইবা। পরের দিন দেখা যাবে 20-এর মধ্যে পাস। বুঝছো? স্যার। তাহলে দেখো এইখানে আরো মানে কতগুলা মানে প্লেসের কথা বলতেছে যে ইনের ব্যবহার: ইন বেড, ইন হসপিটাল, ইন দ্য স্কাই, ইন দ্য ওয়ার্ল্ড, ইন আ নিউজ পেপার, ইন আ বুক, ইন আ ফটোগ্রাফ। আর একটা জিনিস তুমি মাথায় রাখবা, যে এগুলা তুমি যত বেশি পড়বা এগুলা তোমার মুখে অটোমেটিক চলে আসবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই মানে ওইটার রুলস কি, ওইটার রুলস কি, তুমি বলবা যে আমার এত রুলস মাথার মধ্যে নাই, আমি এগুলা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো এগুলা তোমার বেশি প্র্যাকটিসের মানে বিষয়। যে ইন দ্য মিডল অফ, হ্যাঁ, অন দ্য মিডল অফ না বলে কি বলে, যে ইন দ্য মিডল অফ, ইন আ কার, ইন আ ট্যাক্সি। তারপরে যে এট হোম, এট ওয়ার্ক, এট স্কুল, এট ইউনিভার্সিটি, এট কলেজ, এট দ্য স্টেশন। এইখানে দেখো কি বলছে, যে অফেন বা অফটেন ইট ইজ পসিবল টু ইউজ ইন অর এট ফর বিল্ডিংস। এটা একটু খেয়াল করো। স্যার। এই যে এখানে বলতেছে যে অফেন ইট ইজ পসিবল টু ইউজ ইন অর এট ফর বিল্ডিংস। তো এখানে হোটেল এবং রেস্টুরেন্টের আগে তোমার এটও হতে পারে, ইনও হতে পারে। দুইটা এক্সাম্পল দিয়ে দিছে, দুইটাতে তোমার হোটেল, এক জায়গায় এট আর এক জায়গায় ইন। মানে ইনও হতে পারে, এটও হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ এরা নিজেরাই ইংলিশটাকে খুব কঠিন বানায় ফেলছে এতগুলা রুলস বের করে। বুঝছো? তারপরে যে অনের ব্যবহার দেখো, যে অন আ বাস, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ওয়ে ফ্রম এ টু বি। মানে ধরো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অন দ্য ওয়ে। আমরা বলি না আম অন দ্য ওয়ে, যে আমি মানে আসতেছি, রাস্তায় আছি। আম, আই এম অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে হোম, বাড়ির পথে, অন দ্য ওয়ে অফিস। এখন অনেকে বলে যে অন দ্য ওয়ে টু মাই অফিস, ঠিক আছে। এখন ওই হোমের আগে তো টু বসে না, সো তুমি এখানে সরাসরি বলবা কি যে অন দ্য ওয়ে হোম, বাড়ির পথে। এটা মাথায় রাখবো যে অন দ্য ওয়ে হোম। এই হোম দিয়ে তোমার মানে প্রিপোজিশনে আসতে পারে। ধরো যে হোমের আগে কোনো প্রিপোজিশন হয় না, একটা শূন্যস্থান দেওয়া আছে, তোমার এটা মাথায় রাখতে হবে। এক্সারসাইজ গুলা দেখো, যে এই যে হসপিটাল, এয়ারপোর্ট, বেড, শিপ, স্কাই, এগুলো সবগুলাই সহজ। ইন দ্য স্কাই, ইন হসপিটাল। স্টিভ কোথায় আছে? স্টিভ হলো কি ডক্টরের কাছে আছে। একটা সেন্টেন্স তোমার আছে এরকম, যে কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর। যেমন এই যে দেখো 107-এর 2 নম্বরের, 107.2-এর যে 2 নম্বর এক্সাম্পলটা, যে দেয়ার ওয়াজ আ বিগ টেবল ড্যাশ দ্য মিডল অফ রুম, কি হবে বলো তো? ইন দ্য মিডল অফ দ্য রুম নাকি অন দ্য মিডল অফ দ্য রুম? অন দ্য মিডল অফ দ্য রুম। অন দ্য মিডল অফ দ্য রুম। কারণ আমরা এখানে কি পড়ছি, যে কোথায় যেন পড়ছি, এই যে এখানে অন আছে তাই না? জি স্যার। এই যে খেয়াল করো, 107-এর প্রথমেই স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো, এই যে এখানে অন আছে না? জি স্যার। অন আছে না ইন আছে? আবার কয় জি স্যার। ইন দা মিডল। স্যার। এটা তো মানে ওই সময় তোমাকে আমি 2 বার বলছি যে ইন দা মিডল অফ দ্য রুম বা ইন দা মিডল অফ দ্য গার্ডেন।
ধরো তুমি তোমার স্কুল নিয়ে কথা বললা যে ইন দ্য মিডল অফ মাই স্কুল গ্রাউন্ড দেয়ার ইজ আ হোল, যে আমাদের স্কুলের মানে ধরো যে তোমাদের যে মাঠ আছে মাঠের মাঝখানে একটা কি গর্ত আছে। এগুলা বেশি বেশি প্র্যাকটিসের বিষয়। ধরো তুমি সবগুলা রুলস পড়ছো কোনো সমস্যা নাই, কিন্তু ওই ছোটখাটো ভুল হয়ে যাবে। সো এক্সারসাইজ মাস্ট, যত বেশি এক্সারসাইজ করবে তত বেশি তোমার কাছে এগুলা সহজ লাগবে। এই টু, ইন, এট, এই যেমন এখানে বলে দিচ্ছে যে গো, কাম, রিটার্ন, ওয়াক, এগুলা ক্ষেত্রে তোমার কি হয় টু, মানে টু হচ্ছে, যেমন উই আর গোয়িং টু লন্ডন, গোয়িং টু ইটালি। কিন্তু যখন তোমার এখানে অ্যাব্রোড বলবে, এখন অ্যাব্রোডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, বুঝছো? স্যার। মানে বিদেশের ইংলিশ যে অ্যাব্রোড, সেই অ্যাব্রোড আগে কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু যখন তোমার কোনো দেশের কথা বলবে সেটা আগে টু দিবা। যেমন আপনি কখন ঘুমাতে যান, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, গো ইন দা বেড না, গো টু বেড। আবার এই যে দেখো, অন্যদিকে এক্সাম্পল দেওয়া আছে যে আই লাইক রিডিং ইন বেড, আমি কি বিছানায় পড়তে ভালোবাসি। 108-এর 108 নম্বর ইউনিটে দেখো একদম শুরুতে, পাইছো? স্যার। যে আই লাইক রিডিং ইন বেড, আমি বিছানায় পড়তে ভালোবাসি। ওইখানে বলছে যে, মানে কি বলছিল যে ইন দা মিডল অফ দা রুম বা যাই হোক, ওই রকম দেখো আরেকটা আছে যে ইন দা সেন্টার অফ টাউন, ওই যে শহরের মধ্যে একদম, এই যে দা মেইন শপস, ওই যে রিডিং ইন বেডের উপরে এক্সাম্পলটা দেখো, 108 ইউনিটের একদম প্রথমে, ইউনিট 108, স্যার। ডান পাশে, পাইছো? স্যার পাইছি। স্ক্রিনে খেয়াল করো, এই যে দ্য মেইন শপস আর ইন দ্য সেন্টার অফ টাউন, তাহলে যে ইন দ্য সেন্টার অফ টাউন, যখন সে একটা শহরে আছে তখন সেখানে ইন হবে, আর যখন সে যাবে, এই যে এখানে বলে দিছে যে আমি সেখানে আছি, বি, স্টে অথবা ডু সামথিং, সেখানে আমাদের ইন হচ্ছে, যেমন আই আই লিভ ইন ইটালি, অথবা কি যে প্রিকাডিলি সার্কাস ইজ ইন লন্ডন, মানে সেটা সেই লন্ডনে অবস্থিত। আর তুমি যদি লন্ডনে যাচ্ছ, তুমি সেখানে ধরো যে এ, মানে ঘর থেকে বের হয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কখন যাও, সেইগুলোর ক্ষেত্রে তোমার এই যে গো, কাম, রিটার্ন, ওয়াক, এই রকমের কিছু থাকলে তোমার সেখানে টু হবে। যেমন উই আর গোয়িং টু লন্ডন, গো টু ইটালি, ওয়াকড ফ্রম মাই হাউস টু দ্য সেন্টার অফ টাউন। আর ওইখানে বলতেছে যে এইটা তোমার ওই মানে একদম মাঝখানে অবস্থিত, ইন দা সেন্টার অফ টাউন, লিভস ইন ইটালি, রিডিং ইন বেড, দুই জায়গাতেই বেড আছে, কিন্তু এক জায়গাতে বলতেছে যে তুমি কখন বিছানায় যাচ্ছ, যাওয়া অর্থে। তো এখানে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, আর এখানে বলছে যে আমি বিছানায় পড়তে ভালোবাসি। এই অবস্থা অনুযায়ী তোমার মানে প্রিপোজিশন গুলো হচ্ছে যে আই লাইক রিডিং ইন বেড, আমি বিছানায় পড়তে ভালোবাসি। তো এইরকম তুমি ধরো যে এই উপরের অংশটা পড়বা, এই যে যে ইন অথবা এট কার কার সাথে হয়, কখন হচ্ছে, তারপরে এক্সাম্পল গুলা হইলো তোমার মানে বেশি করে পড়তে হবে। যেমন দ্য বাস ইজ এট দ্য এয়ারপোর্ট, দুই জায়গাতে এয়ারপোর্ট আছে, সেখানে কি বলছে যে দ্য বাস ইজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাচ্ছে, আর বাসটা অলরেডি এয়ারপোর্টে আছে। তো এইভাবে তুমি কম্পেয়ার করে পড়বা যে হ্যাঁ দুই জায়গাতেই এয়ারপোর্ট বলতেছে, দুই জায়গাতেই ইয়েস্টারডে বলতেছে, ওয়ার্ক আছে, বাট কিন্তু দুইটার মিনিং দুই রকম। যেমন কারেন ডিডেন্ট গো টু ওয়ার্ক ইয়েস্টারডে, কাজে যায়নি। আর এখানে কি বলছে যে সারা ওয়াজেন্ট এট ওয়ার্ক ইয়েস্টারডে, সে কাজে ছিল না, যায়নি আর ছিল না। যেমন আমি বাসায় যাইনি, বাসায় ছিলাম না, আই ওয়াজেন্ট এট হোম। আর আই ডিডেন্ট গো হোম, যেহেতু হোমের আগে কোনো প্রিপারেশন হয় না, তুমি যদি এখানে অন্য কোনো জায়গার কথা বলো যে আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট, অথবা আই ওয়াজেন্ট ইন দ্য মার্কেট, এই আর কি পার্থক্য গুলা। এই যে দেখো, এখানে বলে দিছে যে এই যে হোমের আগে যে তোমার টু বসে না, বইয়ের দিকে তাকাও, আমার দিকে তাকায় থেকে লাভ নাই। 108 নম্বর ইউনিটটা দেখো, এই যে হোমের আগে টু বসে না, দেখো কখন হয় না, যখন সেটা চলমান থাকে। আমরা তো নর্মালি তোমার মানে প্রিপোজিশন হয় কিন্তু টু হয় না, এটা মাথায় রাখবা। যেমন এই যে এইখানেই দেখো তোমার যে এট হোম আছে, যে আই এম স্টেইং এট হোম টুনাইট, আজ রাতে আমি বাসায় থাকছি। হি হি ওয়ার্কস এট হোম, সে বাসায় কাজ করে। আর এখানে কি বলতেছে যে আই এম গোয়িং হোম, আমি বাসায় যাচ্ছি, নট টু হোম, এই যে হোমের আগে টু বসে না।
বলে দিছে। এই যে খেয়াল করো, স্ক্রিনে দেখো, আমি করে দিচ্ছি, এই যে আই এম টায়ার্ড, আই এম গোয়িং হোম, আমি বাসায় যাচ্ছি, কোনো প্রিপোজিশন নাই। ওই পাশের সেন্টেন্সটা দেখো যে আই এম স্টেইং এট হোম, আমি বাসায় থাকছি আজকে। তো এই এক্সাম্পল গুলা বারবার পড়বা যে কোনটার মধ্যে কি, মানে কেন এখানে প্রিপোজিশন হচ্ছে, কেন হচ্ছে না। এই এইগুলা ভালো করে পড়লে তারপর তোমার এই এক্সাম্পল গুলাতে তুমি ধরো যে 95% পারবা, ভুল তো হবেই। এই যে যেমন দেখো, এখানে একটা তোমার এক্সাম্পল দেখাই, স্ক্রিনে খেয়াল করো। এই যে 2 নাম্বারটা দেখো, আই এম টায়ার্ড, আই এম গোয়িং হোম, মাঝখানে এই যে একটা স্ল্যাশ দেওয়া আছে, হাইফেন। তো এই যে অলরেডি কমপ্লিট, দেখছো? জি স্যার। তো এখানে লিখে দিয়েছে অলরেডি, যে এটা তোমার করতে হবে না, কারণ এখানে কোনো প্রিপোজিশন হবে না। তো তোমার পড়া থাকবে এই ইন এট অন, মানে আমি তোমাকে বলবো যে তোমার একদম সেই 104 থেকে 104, 5, 6, 7, এখানে যতগুলা প্রিপোজিশনের ইউনিট আছে, একদম তোমার 109 পর্যন্ত, 104 থেকে 109, সবগুলার প্রথমের রুলস গুলা পড়বা, যে কোথায় কি কি হচ্ছে। এই যে আন্ডার, বিহাইন্ড, অপোজিট, এগুলো তো প্রিপোজিশন, তাই না? অ্যাবাভ, স্যার, বিলো। তো একদম 109 পর্যন্ত পড়বা, বা 110, মানে 10ও পড়তে পারো, 10টাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে একদম ছবি দিয়ে সুন্দর করে বলা আছে, আপ, ওভার, থ্রু, নট থ্রো। থ্রো হবে না, কিন্তু উচ্চারণটা কি হবে? থ্রু, হুম, থ্রু। তো এইখানে দেখো তোমার একদম চিহ্ন দিয়ে, সোজা বাঁকা এভাবে দিয়ে বলে দিচ্ছে যে কোথায় কি হচ্ছে, যে থ্রু দ্য লাইন, থ্রু আ উইন্ডো, আ বার্ড ফ্লিউ ইনটু দ্য রুম, রুমের ভিতরে প্রবেশ করলো বা উড়ে গেল, থ্রু, বা থ্রু আ উইন্ডো, জানালার মধ্যে দিয়ে চলে গেছে। তো 104 থেকে 110, এই এখানে কয়টা ইউনিট? হাউ মেনি ছয়টা। ইউনিটস? 7টা। 4, 5, 6, 7, 8, সাতটা 9, স্যার। 10, 7টা। তো এই 7টা ইউনিটের সবগুলা রুলস পড়বা, সাতটা। আজকে দিনের জি মধ্যে স্যার। এই সবগুলা রুলস পড়বা, মানে দেখে দেখে যে কোথায় কি হচ্ছে, এক্সাম্পল গুলা বারবার পড়বা। রাতে ওই বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখবা সবগুলা, একদম 104 থেকে 110। ধরো তোমার 1 ঘন্টা লাগলো, তারপরে কালকে তোমার পরীক্ষা, বুঝতে পারছো? স্যার, এবার বলো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার জি স্যার বলছেন না। তোমার নেটে ঝামেলা আর করতেছে। ছোট জায়গা বলতে, ছোট জায়গা বলতে এর, হ্যাঁ, মানে ছোট ছোট জায়গায় জায়গা হলে, যাতে এর বসে না। হ্যাঁ। আর এই যে বড় জায়গা যখন তোমার কম্পেয়ার বোঝাবে, যখন জি দুইটা স্যার। জায়গা একসাথে থাকবে, ধর তোমার একটা সেন্টেন্সে দুইটা জায়গা একসাথে আছে, তখন তোমাকে চিন্তা করতে হবে যে এখানে ছোট কোনটা, বড় কোনটা। আর নর্মালি জায়গায় যদি একটা থাকে, যেমন আমি নেত্রকোনা থাকি, আই লিভ ইন নেত্রকোনা, সেইখানে আর অ্যাড দেওয়া দরকার নেই। কিন্তু তোমাকে যদি বলা হয় যে ওই নেত্রকোনাটা কোন বিভাগ, মানে বিভাগের মধ্যে পড়ছে, তখন নেত্রকোনার আগে হবে অ্যাট, আর ওই বিভাগের আগে হবে কি? ইন। হুম, যে আই লিভ অ্যাট নেত্রকোনা ইন ময়মনসিং, বা ময়মনসিং, তাই না? জি স্যার। এনিথিং এলস? না স্যার। তো পড়া কি পড়া হইলো 104 থেকে 109 ইউনিট, নাকি 110? 10। 110 সবগুলা এক্সারসাইজ গুলা দেখবা, রুলস গুলা দেখবা, এক্সাম্পল গুলা দেখবা, দেখে এটা ধরো আজকে সারাদিনের কাজ, 1 ঘন্টা পড়লা, যে কোন এক্সাম্পলে কি কি হচ্ছে, কেন হচ্ছে। তারপরে তুমি রাতের বেলায়, মানে বইসা 1 ঘন্টায় পেন্সিল নিবা, হাতে পেন্সিল নিয়ে বইয়ের মধ্যেই লিখবা,
বই যত্ন করে টাঙ্কের মধ্যে মানে গুছায় রেখে লাভ নাই, বইকে তোমার দাগাইতে হবে, যত দাগাইবা তত তুমি শিখবা। যে যত মেধাবী স্টুডেন্ট তার বইয়ে তত বেশি দাগ। কারণ সে একটা, মানে ধরো তোমার বাংলা গল্প হোক, কবিতা হোক, রচনা হোক, ইংলিশের যা কিছু হোক, সে বইটাকে ভালো করে দাগানোই হলো একটা ছাত্রের মানে আসল গুণ, যে কতভাবে সে বইটাকে দাগাইতে পারতেছে। সে এই কবিতাটা মানে কিভাবে পড়ছে, পড়ার উপর ডিপেন্ড করে যে সে দাগাইতে পারছে ভালো। সে দেখলেই বুঝতে পারবে যে এখানে এটা ইম্পর্টেন্ট। তো পরীক্ষার আগে শুধু ওইগুলা তার চোখে ভাসবে, এবং তার মানে এক্সামটাও ভালো হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, আমাদের ওই যে মিটিং শেষ হয়ে যাবে লেস জি দেন স্যার। 1 মিনিট। ভালো থাকো, কালকে কথা হবে। প্রিপারেশনের উপরে পরীক্ষা। আর যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা করে আমাকে ছবি তুলে পাঠাইও, যে আমি এটা পড়ছি, পড়ার পরে রাত্রে এগুলা লিখছি। 104 থেকে 110। ওকে। ওকে স্যার। বাই।